যখন একটা পুরো জাতি গভীর সংকটের মধ্যে দিয়ে যায় তখন শিল্প বা আর্ট কিভাবে সেই জাতির আত্মাকে ধরে রাখে। আজ আমরা ওয়াল্ট হুইটম্যানের লেখা এমনই এক অসাধারণ সৃষ্টি নিয়ে কথা বলতে চলেছি, যা লেখা হয়েছিল একটা গভীর জাতীয় সংকটের মুহূর্তে। ভাবুন তো একবার, ১৮৬৫ সালের এপ্রিল মাস, মাত্র কয়েক দিনের ব্যবধানে আমেরিকা যেন আনন্দের চূড়া থেকে একেবারে হতাশার গভীরে ডুবে গিয়েছিল। একদিকে গৃহযুদ্ধ শেষ হওয়ার সেলিব্রেশন, আর ঠিক তারপরই তাদের প্রাণপ্রিয় নেতা আব্রাহাম লিঙ্কনকে হারানোর ভয়াবহ শোক। এই হঠাৎ পরিবর্তনটা পুরো জাতিকে একদম স্তব্ধ করে দিয়েছিল। আর এই বিশাল শোকের ঢেউয়ের ঠিক মাঝখানে ছিলেন ওয়াল্ট হুইটম্যান। তিনি শুধু একজন কবিই ছিলেন না, লিঙ্কনের আদর্শ আর ব্যক্তিত্বের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তাই লিঙ্কনের মৃত্যুটা তার কাছে একই সাথে একটা ব্যক্তিগত আর জাতীয় বিপর্যয় ছিল। হুইটম্যানের সামনে তখন একটাই চ্যালেঞ্জ, কি করে এই বিশাল অব্যক্ত শোককে ভাষায় প্রকাশ করা যায়। তিনি বুঝতে পারছিলেন সাধারণ শব্দ দিয়ে এই গভীর অনুভূতি বোঝানো সম্ভব না, তাই তিনি আশ্রয় নিলেন প্রকৃতির, বেছে নিলেন কিছু খুব শক্তিশালী প্রতীক। তো চলুন এবার সেই পাওয়ারফুল সিম্বলগুলো জগতে ঢোকা যাক, যা হুইটম্যান তার কবিতার এই আবেগঘন যাত্রাপথে ব্যবহার করেছেন। এই প্রতীকগুলোর হাত ধরেই তিনি শোক থেকে ধীরে ধীরে সান্ত্বনার দিকে এগিয়ে যান। এখানে দুটো প্রতীকের মধ্যে একটা দারুণ কন্ট্রাস্ট আছে। একদিকে দেখুন পতিত তারা, যা লিঙ্কনের মৃত্যু আর বিশাল জাতীয় ক্ষতিকে বোঝাচ্ছে, একটা পাবলিক গ্রিফ। আর অন্যদিকে আছে লাইলাক ফুল, যা একেবারে ব্যক্তিগত ভালোবাসা, স্মৃতি আর প্রতি বসন্তে নতুন করে ফিরে আসার প্রতিশ্রুতির প্রতীক। খেয়াল করুন, হুইটম্যান এখানে সরাসরি ওই পতিত তারাটার সাথেই কথা বলছেন, আর এতেই ওই জাতীয় শোকটা কেমন যেন একটা গভীর ব্যক্তিগত কষ্ট হয়ে ওঠে, যা সবার মন ছুঁয়ে যায়। আচ্ছা, এবার কবির মনের জগৎ থেকে একটু বেরিয়ে এসে পুরো দেশ কিভাবে একসাথে শোক পালন করছিল সেদিকে তাকানো যাক। লিঙ্কনের কফিন নিয়ে যে যাত্রাটা হয়েছিল সেটাই আসলে এই কবিতার একটা সেন্ট্রাল থিম হয়ে ওঠে। লিঙ্কনের মরদেহ নিয়ে ট্রেন যখন একটার পর একটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন পুরো জাতি যেন একটা শোকের সুতোয় বাঁধা পড়েছিল। রাস্তাঘাট কালো কাপড়ে ঢাকা, আর হাজার হাজার মানুষ দিন-রাত নীরবে দাঁড়িয়ে তাদের নেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছিল। এই শোকযাত্রার মধ্যেই কবি তার ব্যক্তিগত শ্রদ্ধার প্রতীক, মানে ওই লাইলাক ফুলের একটা ডাল কফিনের ওপর রেখে আসেন। তো এখান থেকেই কবিতাটা তার সবচেয়ে জরুরি প্রশ্নের দিকে এগোয়। এত বড় শোক, এত হতাশা, এর থেকে মুক্তি আসবে কিভাবে? শোককে পেরিয়ে শান্তিতে পৌঁছানোর পথটা কি? আর এই প্রশ্নের উত্তরটা আসে জানেন, তৃতীয় একটা প্রতীকের মধ্যে দিয়ে, একটা নতুন কণ্ঠ, যা কবিতার পুরো মোড়টাই বদলে দেয় আর একটা নতুন উপলব্ধির জন্ম দেয়। এই কণ্ঠটা হল হারমিট থ্রাশ নামের একটা পাখি যে একা একা থাকে, কিন্তু তার গানই হুইটম্যানকে শেখায় যে মৃত্যুকে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ মৃত্যু জীবনেরই একটা স্বাভাবিক আর শান্তিপূর্ণ অংশ। এই পাখিটাই যেন শোক থেকে সান্ত্বনার পথের চাবিকাঠি হয়ে ওঠে। দেখুন, কবিতার শুরুতে হুইটম্যানের কাছে মৃত্যু ছিল একটা ভয়ঙ্কর বাস্তবতা। তার মনে হচ্ছিল মৃত্যু যেন আত্মাকে একটা অন্ধকার কারাগারে বন্দী করে ফেলেছে, যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। কিন্তু পাখির গান শোনার পর তার ভাবনাচিন্তা একদম 360 ডিগ্রি ঘুরে যায়। তিনি মৃত্যুকে ডাকছেন, কিন্তু ভয় বা ঘৃণা নিয়ে নয়, বরং ভালোবাসা আর শান্তির সাথে। এই একটা লাইনই যেন কবিতার মোড় ঘুরিয়ে দেয়। ওই থ্রাশ পাখির গান হুইটম্যানকে একটা নতুন সত্য চেনায়। মৃত্যু কোনো শত্রু নয়, বরং সে হলো এক অন্ধকার মায়ের মতো, যে পরম যত্নে জীবনের সব ক্লান্তি দূর করে দেয় আর অনন্ত বিশ্রাম এনে দেয়। এটা দারুণভাবে দেখায় যে কিভাবে প্রকৃতি থেকে আমরা গভীর আধ্যাত্মিক জ্ঞান পেতে পারি। কবিতার একদম শেষে এসে হুইটম্যান এই তিনটে প্রতীককে একসাথে নিয়ে আসেন। এর মাধ্যমে তিনি শোক, স্মৃতি আর মৃত্যুকে মেনে নেওয়ার শিক্ষাকে এক সূত্রে গেঁথে ফেলেন আর একটা কালজয়ী শিল্প সৃষ্টি করেন। তাহলে এই কবিতাটা আমাদের কি শেখায়? এর চিরন্তন বার্তাগুলো হল, মৃত্যু জীবনের শেষ নয়, বরং একটা স্বাভাবিক যাত্রা। ভালোবাসা আর স্মৃতির মাধ্যমে প্রিয়জনেরা আমাদের মধ্যে বেঁচে থাকেন। প্রকৃতি আমাদের গভীরতম ক্ষত সারাতে পারে, আর মহান নেতাদের আদর্শ একটা জাতির মনে চিরকাল থেকে যায়।
আর এই শেষ লাইনটাতেই যেন পুরো কবিতার নিঃশ্বাসটা ধরা আছে। শোকের প্রতীক তারা, স্মৃতির প্রতীক লাইলাক, আর মৃত্যুকে মেনে নেওয়ার প্রতীক পাখি, সব কিছু মিলেমিশে কবির আত্মার গান হয়ে গেছে। তিনি শোককে জয় করে এক গভীর শান্তিতে পৌঁছেছেন। হুইটম্যানের এই কবিতাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? যখনই আমরা কোনো বড় ক্ষতির সম্মুখীন হই, সেটা ব্যক্তিগত হোক বা জাতীয়, তখন শিল্প, কবিতা বা সঙ্গীত কী পারে আমাদের সেই শূন্যতা পূরণ করতে আর সেই হারানোর মধ্যে একটা নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করতে?